সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের গণিত অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং এর উত্তরগুলো। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষার পূর্ণমান দেওয়া থাকে 15 নম্বর এবং সেখানে কিন্তু 30 মিনিট সময় দেওয়া থাকবে। ওকে, এপ্রিল মাসের প্রথমে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হয়। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট গণিত সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। ওকে, তো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখার আগে যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিও অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো পেয়ে যাবে। সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো চাইলে তোমরা পড়তে পারবে অথবা প্রশ্ন এই পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোডও করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতের, ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো গণিত বিষয়ে তোমাদের প্রথম ইউনিট টেস্টে 1 থেকে 6 নম্বর পর্যন্ত তোমাদের যে অধ্যায় রয়েছে, ঠিক আছে, এই 1 থেকে 6 নম্বর পর্যন্ত অধ্যায় কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, অঙ্ক দেওয়া থাকবে। তো 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত বা যে তোমাদের অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো চলো দেখে নিই কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় দেওয়া হয় ফার্স্ট ইউনিট টেস্টে। 1 নম্বর দাগে দেখো কি দেওয়া আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের প্রথমে 4টি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে, 4 নম্বর দেওয়া হয়েছে। তো 1 নম্বর দাগে দেখো কি দেওয়া আছে, 1-3 ও 3-5, ঠিক আছে, এর মধ্যে একটি মূলধর সংখ্যা লেখো। তো 1-3 আর 3-5 এর মধ্যে একটা মূলধর সংখ্যা কিভাবে আমরা বের করব? এই এখানে নিচের যে হরগুলো দেওয়া আছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। এই 3 আর 5-এর লসাগু কত হয়? 3 আর 5-এর লসাগু 15 হয়, ঠিক আছে। আমাদের কি করতে হবে, নিচের সংখ্যাগুলো আমাদের 15 করতে হবে, ঠিক আছে। এখানে 1-3, প্রথমটা হচ্ছে 1-3, তো 3 এর সঙ্গে 5 গুণ করলে 15 হয়। তো নিচে যদি আমরা 5 গুণ দিই ওপরেও 5 গুণ দেবো, ঠিক আছে। ওপরে কি হবে, 5-এ-5 আর নিচে হয়ে গেল 3-5-এ 15। এরপর দেখো 3-এর 5টা কিভাবে করবো, 3-এর 5 অর্থাৎ 5-এর সঙ্গে 3 গুণ দিলে 15 হয়। সুতরাং নিচে যদি আমরা 3 দিয়ে গুণ দিই ওপরেও আমরা 3টাকে এখানে 3 দিয়ে গুণ দেবো। 3 থেকে ওপর হবে 9 আর নিচে হয়ে গেল 3-5-এ 15, ঠিক আছে। এবার দেখো কি পেলাম এখানে, এখান থেকে আমরা 1-3 থেকে কি পেলাম, 5-এর 15 পেলাম, আর 3-এর 5 এখান থেকে কি পেলাম, 9-এর 15, ঠিক আছে। অর্থাৎ মাঝের যে সংখ্যাগুলো সেগুলো কি হতে পারে, 6-এর, ঠিক আছে, 6-এর 15 হতে পারে। তারপর কি আছে, 7-এর 15 হতে পারে, ঠিক আছে, 7-এর 15 হতে পারে। আর হতে পারে কি 8-এর 15, ঠিক আছে, 8-এর 15 হতে পারে। তো 3টে সংখ্যা কিন্তু হতে পারে, এই 3টে সংখ্যা কিন্তু এই 1-3 আর 3-5-এর মধ্যে মূলত সংখ্যা, ঠিক আছে। তো যে কোনো আমরা একটা লিখতে পারি, হয় 5-এর 6, সরি 6-এর 15, 7-এর 15, নয়তো 8-এর 15। তো আমরা এখানে লিখছি অতএব 1-3 ও 2-5, ঠিক আছে, এর মধ্যে একটি মূলত সংখ্যা হলো 7-এর 15, এটা আমরা লিখলাম, ঠিক আছে। আমরা এখানে 6-এর 15 সেটাও লিখতে পারি, অথবা শেষেরটা কি হচ্ছে 8-এর 15, ঠিক আছে, 8-এর 15 লিখতে পারি। আমরা মাঝের সংখ্যাটা লিখলাম, ঠিক আছে, 7-এর 15 এটা কিন্তু লিখলাম, ঠিক আছে, উত্তরে, ঠিক আছে। তো তোমরা এভাবে কিন্তু উত্তরটা লিখবে। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে দেওয়া আছে সমাধান করো। এখানে দেওয়া আছে 4x - 2x + 3 = 9 - 4x। এখান থেকে x এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের অঙ্কটা যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা লিখবো, ঠিক আছে। লেখার পর কি করব, এখানে বা লিখলাম, ঠিক আছে, বা 4x - 2x। এবার দেখো সমান চিহ্নের ডান দিকে কি আছে, -4x, অর্থাৎ x যুক্ত যে পদ সেগুলো আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসবো, ঠিক আছে। অর্থাৎ -4xটাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে, সাইন, অর্থাৎ এখানে মাইনাস আছে, এটা বাঁ দিকে আসলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাই সমান চিহ্নের ডান দিক বাঁ দিকে গেলে কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হবে, ঠিক আছে। তো -4টা বাঁ দিকে আসলে +4 হবে, সমান সমান কি আছে, 9 আছে। আর বাঁ দিকে কি ছিল, +3 ছিল, সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসলাম, -3 হবে এটা, ঠিক আছে। এবার যোগ বিয়োগগুলো করবো, প্লাস এটা কি আছে, +4x আর +4x কি হয়, কত হয়, 8x হয়, ঠিক আছে। 8x থেকে আমাদের এই -2xটা বাদ দিতে হবে। তো 8x থেকে যদি আমরা -2x বাদ দিই কত থাকবে, 6x, ঠিক আছে। সুতরাং আমরা পরের লাইনে কি লিখবো, 6x, ঠিক আছে, সমান সমান এখানে 9 থেকে 3 বাদ দিলে কত হয়, 6 হয়, ঠিক আছে। এবার কি করবো, x সমান সমান কি হবে, 6, তার নিচে চলে আসবে 6। এই যে 6টা x এর সঙ্গে গুণ ছিল, তো সমান চিহ্নের ডান দিকে আসলে এদিকে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 6 এর তলায় 6 হবে, ঠিক আছে। 6 কেটে গিয়ে 1 হয়, সুতরাং আমাদের x এর মান আমরা কত পেলাম, 1 পেলাম, ঠিক আছে। অর্থাৎ নির্ণয়ের সমাধান আমাদের হয়ে গেল কত, 1। ওকে, দেখো পরের অঙ্ক কি দেওয়া আছে, এখানে 3 নম্বর জায়গায় দুটি স্থূল কোণ পরস্পর সম্পূরক হতে
পারে কিনা যুক্তি সহ লেখো। দুটি স্থূলকোণ, স্থূলকোণ মানে কি? স্থূলকোণ মানে হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বেশি, ঠিক আছে? 90 ডিগ্রি মানে এরকম হয়, ঠিক আছে? আর 90 ডিগ্রি অপেক্ষা বেশি মানে স্থূলকোণটা এরকম হবে, ঠিক আছে? এরকম ধরনের স্থূলকোণ, অর্থাৎ এই যে কোণটা এটা 90 ডিগ্রি বেশি, সেটাই হচ্ছে স্থূলকোণ। তো দুটি স্থূলকোণ আর এর মান এখানে বলা হয়েছে সম্পূরক। সম্পূরক মানে কি? সম্পূরক মানে হচ্ছে দুটি কোণের যে সমষ্টি সেটা হবে 180 ডিগ্রি। যেমন এরকম এ একটা কোণ আর এ একটা কোণ, ঠিক আছে? ঠিক আছে, এই দুটি কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো যদি 180 ডিগ্রি হয় দুটি কোণের মানের সমষ্টি, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় তারা পরস্পরের সম্পূরক কোণ। কিন্তু এখানে বলা হচ্ছে দুটো যদি স্থূলকোণ হয়, এক্ষেত্রে কি হচ্ছে দেখো, একটা হবে সূক্ষ্মকোণ আর একটা হবে স্থূলকোণ, ঠিক আছে? কিন্তু দুটোই স্থূলকোণ যদি হয় তাহলে কি হবে, এই যে কোণটা এই কোণটা কিন্তু 190 ডিগ্রি থেকে বেশি হতে হবে। তো 90 ডিগ্রি থেকে বেশি যদি হয়, দুটো যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, শুধু আমি যদি ধরে নিই দুটো হচ্ছে 100 ডিগ্রি করে কোণ, ঠিক আছে? দুটো স্থূলকোণ মানে দুটো 100 ডিগ্রি, তাতে কি হয়ে যাবে, 200 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু সম্পূরক কোণের মান কত হয়, 180 ডিগ্রি হয়, তাহলে 200 ডিগ্রি হয়ে যাবে, সুতরাং এটা হবে না। তোমরা লিখবো না, কারণ স্থূল কোণ দুটির যোগফল 180 ডিগ্রি অপেক্ষা বেশি হয়ে যাবে, ঠিক আছে? যার জন্য কি হবে, দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক কিন্তু হতে পারে না, ঠিক আছে? 4 নম্বর দাগে এক্স কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ মানে কি? দুটি বর্গ বলতে যেমন এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার, অন্তর মানে বিয়োগ, মাঝখানে বিয়োগ থাকবে এবং এদিকে একটা রাশি থাকবে, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা, আর ডান দিকে থাকবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এক্স কে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম আকারে কিন্তু লিখতে হবে। তো সেটা আমরা কিভাবে লিখবো, এক্সটাকে আমরা কি করবো, এক্স ইন্টু 1, এক্সকে 1 দিয়ে গুণ করলে কি হয়, এক্সই হয়, সুতরাং এক্স এর মানের কোনো পরিবর্তন এক্ষেত্রে হবে না, ঠিক আছে? এবার এক্স ইন্টু 1 এটাকে আমরা দেখো এ বি এর একটা কিন্তু সূত্র আছে, ঠিক আছে? এ বি এর সূত্র কি? এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এ বি এর সূত্র, ঠিক আছে? এবার যদি আমরা এক্সটাকে এ ধরি আর 1টাকে বি ধরি, ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রে এটাকে ফেলতে পারি, ঠিক আছে? যেমন কি করবো, এক্সটা এখানে এক্স হচ্ছে এ আর 1টা হচ্ছে বি, তাহলে এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার দিলাম, মাইনাস এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার লিখলাম, ঠিক আছে? এই যে এ বি এই সূত্র ধরে কিন্তু এটা লিখলাম। তাহলে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা এবং মাঝখানে কি আছে, আমাদের বিয়োগ চিহ্ন আছে, সুতরাং এটা দুটি রাশির বর্গের অন্তর রূপে কিন্তু প্রকাশিত আমাদের হয়ে গেল, ঠিক আছে? এভাবে কিন্তু আমাদের এই এক্সটাকে এরকম করে লিখতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, এরপর আমাদের রয়েছে 2 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। 2 এর একে কি দেওয়া আছে, m প্লাস 1/m সমান -5 হলে দেখাও যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান 23, ঠিক আছে? তো এই অঙ্কটিকে করার জন্য আমরা কি করবো, প্রথমে m প্লাস 1/m সমান সমান -5 যেটা দেওয়া আছে এইটা আমরা এই অংশটুকু লিখলাম, ঠিক আছে? এটা লেখার পর কি করব, m প্লাস 1/m এর মাথায় স্কোয়ার দেবো, এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে নিয়ে, ঠিক আছে? আর সমান সমান এটাকেও আমরা কি করব, -5টাকেও আমরা স্কোয়ার দেবো, ঠিক আছে? এটা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করে পাই, অর্থাৎ এই যে দুটো রাশি দুদিকে দেওয়া আছে দুটোকে আমরা কি করলাম, বর্গ করলাম, ঠিক আছে? মাথায় স্কোয়ার দিলাম। এবারে দেখো m প্লাস 1/m এটাকে আমরা কি করব, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবো, ঠিক আছে? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা mটাকে a ধরবো আর 1/mটাকে b ধরবো, ঠিক আছে? তাহলে m স্কোয়ার প্লাস 2a এটা হচ্ছে a, এটা হচ্ছে b 2ab প্লাস b স্কোয়ার মানে 1/m এর হোল স্কোয়ার, ঠিক আছে? সেই সূত্রটা ফেললাম। এবার -5 আর মাইনাস এটাকে আমরা লিখলাম যেমন আছে সেরকম লিখলাম, পরের লাইনে চেঞ্জ করব, ঠিক আছে? এখানে দেখো কি হবে, এই m আর এই m কিন্তু কেটে যাবে, তো এখানে আমাদের পরের লাইনে কি থাকবে, m স্কোয়ার থাকছে, ঠিক আছে, প্লাস 2টা থেকে যাচ্ছে, আর এখানে কি থাকবে, এখানে কেটে গেল, এখানে 1/m এর মাথা স্কোয়ার আছে, তার মানে কি 1 এর 1/m স্কোয়ার হবে, ঠিক আছে? 1 এর স্কোয়ার একই হয়, সুতরাং 1/m স্কোয়ার। আর এখানে -5টাকে -5 দিয়ে গুণ দিলে কত হয়, 5 5 25 হয়, আর মাইনাসের মাঝে কি হয়, প্লাস হয়, সুতরাং এটা কত হবে, +25 হবে, ঠিক আছে? -5 এর স্কোয়ার মানে হচ্ছে 25 হয়ে গেল, ঠিক আছে? পরের লাইনে কি করবো, আমরা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারটা লিখলাম আর প্লাস 2টাকে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম, সমান চিহ্নের ডান দিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট লাইনে আমরা কি লিখবো, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান 25 থেকে 2 যদি বিয়োগ করে থাকে কত, 23 থাকে, ঠিক আছে? দেখো আমাদের এখানে এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান 23, এটা প্রমাণ করতে বলা হয়েছিল, সুতরাং আমরা এখানে এটাই প্রমাণ করলাম, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান কি হয়, 23, ঠিক আছে? এটা আমাদের কিন্তু প্রমাণিত
হয়ে গেল। ঠিক আছে, এভাবে কিন্তু এটাকে প্রমাণ করে দেখাতে হবে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর দাগে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রের পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। এখানে কি বলা হচ্ছে দেখো, অজন্তা হাউসিং কমপ্লেক্স, ঠিক আছে, কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরে 3 মিটার রাস্তা আছে। ঠিক আছে, ধরে নাও এই যে সবুজ অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে অজন্তা হাউসিং কমপ্লেক্স। ঠিক আছে, এর বাইরে এই যে 3 মিটার চওড়া করে একটা রাস্তা আছে, চারিদিকে একটা করে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। ঠিক আছে, এবার কি বলা হয়েছে না, রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484 বর্গমিটার। অর্থাৎ এই এটা সবুজ অংশ এবং এই যে গেরুয়া অংশ যেটা, এই সমস্ত অংশটার পরিসীমা দেওয়া আছে কত, 484 মিটার। এটা হলে রাস্তার ক্ষেত্রফল কত? শুধুমাত্র এই যে রাস্তা রয়েছে চারিদিকে, এই যে গেরুয়া রঙের যে রাস্তা, এই রাস্তাটার ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো এটা বের করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের কি দেওয়া আছে না, রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে 484 মিটার। তো বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে আমরা বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে কিন্তু বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তো রাস্তা সহ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে, পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, অর্থাৎ 484কে 4 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে 121 হবে। ঠিক আছে, সুতরাং এই যে রাস্তা সমেত বর্গাকার পার্কের যে বাহুর দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা, এটা এখান থেকে এই অংশটা, এটা আমাদের কত হয়ে যাবে 121। ঠিক আছে, মানে চারিদিকে হবে 121, এটাও 121 হবে, এটাও 121 এবং এদিকেও 121। ঠিক আছে, রাস্তা সহ আর কি। ঠিক আছে, 121 পেলাম, কত দৈর্ঘ্য পেলাম বা বাহুর দৈর্ঘ্য পেলাম। ঠিক আছে, এবার এখান থেকে কি করবো আমরা, রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু দিয়ে বাহুকে গুণ করতে হয়, অর্থাৎ বাহুর স্কোয়ার হয়। ঠিক আছে, অর্থাৎ 121 হচ্ছে এটার বাহুর দৈর্ঘ্য পেলাম, তো 121-এর স্কোয়ার হবে 121-এর, ঠিক আছে, স্কোয়ার বর্গ মিটার, যেহেতু এককটা এখানে মিটার দেওয়া আছে। এবার 121কে 121 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 121কে 121 দিয়ে গুণ করতে হবে, সরি 121 দিয়ে। ঠিক আছে, 121কে 121 দিয়ে গুণ করতে হবে। গুণফলটা আমাদের হবে 14,641। ঠিক আছে, গুণটা তোমরা কিন্তু করে দেখে নেবে, 14,641 বর্গমিটার হবে এই সম্পূর্ণটার কিন্তু ক্ষেত্রফল। ঠিক আছে, রাস্তা সহ এই হাউজিং কমপ্লেক্সটার ক্ষেত্রফল। এবার আমাদের কি করতে হবে, কি করবো, রাস্তাটি হচ্ছে 3 মিটার চওড়া। এবার এদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, চারিদিকে 3 মিটার কিন্তু চওড়া করে রাস্তা দেওয়া আছে। ঠিক আছে, রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে, রাস্তা সহ হচ্ছে এখান থেকে এই সম্পূর্ণ অংশটার দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 121 মিটার পেয়েছি। তাহলে যদি আমরা দুদিকে রাস্তা বাদ দিই, এদিকে 3 মিটার রাস্তা আছে, এদিকেও 3 মিটার রাস্তা আছে, তাহলে শুধু হাউজিং কমপ্লেক্স যেটা আছে এই অংশটার ক্ষেত্রফল দৈর্ঘ্য কত পাবো, 3 3 6 বাদ যাবে 121 থেকে। ঠিক আছে, অর্থাৎ 121 মাইনাস 3 প্লাস 3, ঠিক আছে, এত মিটার। তো 121 থেকে আমরা 3 প্লাস 3 মানে কত, 6 মাইনাস 6, তো 121 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে কত, 115। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এই যে এই অংশটা, এটার আমরা দৈর্ঘ্য পেলাম 115 মিটার। ঠিক আছে, এবার কি করব, শুধুমাত্র হাউজিং কমপ্লেক্সটার ক্ষেত্রফল আমরা বের করব। ওকে, তো রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা বাদে এই যে দুদিকে রাস্তা আছে, সেই রাস্তা বাদে এই শুধুমাত্র পার্কটার ক্ষেত্রফল কত, 115 মাথায় স্কোয়ার হবে। ঠিক আছে, বাহুর স্কোয়ার হয়, তো বাহু ইন্টু বাহু, 115কে 115 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 115কে 115 দিয়ে গুণ করবে, গুণফলটা আমাদের হবে 13,225 বর্গমিটার। ঠিক আছে, 13,225 বর্গমিটার পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা শুধুমাত্র এই যে অংশটা, ঠিক আছে, এই যে অংশ, ঠিক আছে, হাউজিং কমপ্লেক্স যেটা সবুজ অংশ, এটার আমরা দৈর্ঘ্য ক্ষেত্রফল পেলাম 13,225 বর্গমিটার। আর এই সমস্ত অংশটা, সবুজ অংশ আর গেরুয়া অংশ, এই সমস্ত অংশের ক্ষেত্রফল আমরা পেয়েছি কত, এখানে নির্ণয় করেছি 14,641 বর্গমিটার। তাহলে যদি আমরা সমস্ত অংশ থেকে এই সবুজ অংশটা বাদ দিই, তাহলে শুধু গেরুয়া রঙের যেটা রাস্তা আছে সেই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখবো, রাস্তার ক্ষেত্রফল, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 14,641 থেকে, যে 14,641 বিয়োগ এই অংশটা, ঠিক আছে, 13,225 বর্গমিটার। ঠিক আছে, সম্পূর্ণ অংশ থেকে আমরা সবুজ অংশের যে ক্ষেত্রফল সেটা বাদ দিলাম। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে কত পাবো, 1416 হবে বিয়োগ। ঠিক আছে, বিয়োগটা তোমরা রাফে করে নেবে। ঠিক আছে, 14,000, এটা হচ্ছে 14,641 থেকে তোমরা 13,225 এটা বিয়োগ করবে। ঠিক আছে, বিয়োগ করবে, বিয়োগফলটা হবে 1416 বর্গমিটার। ঠিক আছে, তো আমাদের কি পেলাম, রাস্তার ক্ষেত্রফল পেলাম 1416 বর্গমিটার। এটাই আমাদের এখানে চেয়েছে। ঠিক আছে, অঙ্কে রাস্তার ক্ষেত্রফল, রাস্তাটির ক্ষেত্রফল কত, তো রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 1416 বর্গমিটার। ঠিক আছে, এভাবে দেখো আমরা 2 অঙ্কের সমাধানটি করলাম। পরের অঙ্ক দেখো,
কি দেওয়া আছে 3 নম্বরে দেখে ঘনমূল নির্ণয় করো। ঠিক আছে, এই যে সংখ্যা দেওয়া আছে 5832 এই সংখ্যাটার ঘনমূল নির্ণয় করতে হবে। ঘনমূল মানে কি, যেমন হচ্ছে 8 এর ঘনমূল, 8 এর ঘনমূল কত হয় 2 হয়। ঠিক আছে, মানে 8 কে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, 8 কে যদি আমরা ভাঙি 3টে 2 পাবো, তো 3টের মধ্যে একটা নিতে হবে, সেটাই হচ্ছে আমাদের ঘনমূল। তো 8 এর ঘনমূল হচ্ছে 2। এরকম এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটিকে আমাদের 3টে ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, তার একটা ভাগ হচ্ছে আমাদের ঘনমূল। ঠিক আছে, কিভাবে করতে হবে, তোমরা প্রথমে 5832টাকে কিন্তু যেমন আমরা উৎপাদক করি সেভাবে কিন্তু তোমরা ভেঙে নেবে। ঠিক আছে, যে 5832 প্রথমে 2 দিয়ে দেবে এরকম। ঠিক আছে, 2 দুগুণে 4 হবে, 1 এ 5, 18 হয়ে গেল, 9 দুগুণে 18, তারপর 16 দুগুণে 32, এরকম করে তোমরা ভাঙবে। ঠিক আছে, ভেঙে নেবে। ভেঙে নিলে তোমরা যেগুলো পাবে, প্রথমে 3টে 3 পাবে। ঠিক আছে, তারপর তোমরা কোন সংখ্যাগুলো নেবে দেখো, যেমন 5832। ঠিক আছে, প্রথমে আমরা 2 দেবো, 2 দুগুণে 4, তারপর 9 দুগুণে 16, 16 দুগুণে 32, এরপর আবার 2 দিয়ে যাবে। ঠিক আছে, এবার এই যে এই 2 তারপরে এখানে যেগুলো পাবে সেইগুলো সবগুলো কিন্তু গুণ করতে হবে। ঠিক আছে, এরকম আমরা 3টে 2 পাবো, তারপরে পাবো কত 6টা 3 পাবো। ঠিক আছে, তো এরকম আমরা 3টে 3 করে কিন্তু ভাগ করে নিলাম। ঠিক আছে, এই 3টের মধ্যে একটা 2 নেব, এই 3টে 3-এর মধ্যে একটা 3 নেব, এই 3টে 3-এর মধ্যে একটা 3 নেব, সেখান থেকে আমরা এর ঘনমূলটা কিন্তু পাবো। ঠিক আছে, যেমন এখানে 3টে 3 মানে 3টে 2 মানে কি 2 এর মাথায় কিউব, এখানে 3টে 3 মানে 3 এর মাথায় কিউব, এখানে 3টে 3 মানে 3 এর মাথায় কিউব। ঠিক আছে, এবার 5832 এর ঘনমূল হচ্ছে, এখান থেকে আমরা একটা নেব 2, এখান থেকে একটা 3 নেব, এখান থেকে একটা 3 নেব, তো 3 দুগুণে 6, 3 6 18। ঠিক আছে, সুতরাং 18, অর্থাৎ এটা এই সংখ্যাটার ঘনমূল আমরা কত পেলাম 18 পেলাম। তো উত্তর লিখবো, অতএব 5832 এর ঘনমূল হচ্ছে 18। ঠিক আছে, এভাবে সমাধান করবে। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটি করতে বলা হচ্ছে, প্রশ্নের মান 3 নম্বর। সেখানে 1 নম্বর দাগে দেওয়া আছে x⁴ - 1, তো x⁴ - 1 এটা উৎপাদক করতে হবে। তো কি করবো, প্রথমে আমরা অঙ্কটা যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবো। লেখার পরে হচ্ছে x স্কোয়ারের মাথায় x এর মাথায় স্কোয়ার দেবো, তারপর ব্র্যাকেট দিয়ে ঘিরে তার মাথায় স্কোয়ার দেবো। ঠিক আছে, এর 2 দুগুণ 4 হয়ে যাবে তখন। ঠিক আছে, আর -1 আছে, তো 1টাকে লিখবো। এবার আমরা কি করবো, এটা হচ্ছে আমরা a স্কোয়ার ধরবো, এটাকে b স্কোয়ার ধরবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা। ঠিক আছে, 1 এর মাথায় স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, 1ই হয়। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তো এটাকে আমরা সেই আকারে কিন্তু লিখবো। কি লিখবো, a প্লাস b মানে x স্কোয়ার। ঠিক আছে, x স্কোয়ার প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 1 হবে, আবার x স্কোয়ার মাইনাস 1 এটাকে আমরা আবার ফর্মুলা ফেলবো। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে। ঠিক আছে, দেখো কিভাবে লিখবো, তো x স্কোয়ার প্লাস 1টা লিখলাম, এটা কি হবে, এটা হচ্ছে a স্কোয়ার, a এটা হচ্ছে b, তো x প্লাস 1 হবে ইন্টু x মাইনাস 1 হবে। ঠিক আছে, আমরা কি পেলাম উৎপাদক, x স্কোয়ার প্লাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটা হয়ে গেল আমাদের উৎপাদক। ঠিক আছে, এরপর 2 নম্বর দেখো কি দেওয়া আছে, 25x স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার z স্কোয়ার, এটাকেও আমাদের উৎপাদক করতে হবে। কিভাবে করবো, 25x যেটা আমাদের অঙ্কে প্রথমে দেওয়া আছে সেটা আমরা লিখলাম। লেখার পর কি করবো, 25x স্কোয়ারটাকে 5x লিখবো, তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে মাথায় স্কোয়ার দেবো। ঠিক আছে, তো 5 5 25x স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস 1 এর 9টাকে 1 এর 3 yz দিয়ে তার মাথায় দেবো স্কোয়ার। ঠিক আছে, তো 3 3 9 হবে। ঠিক আছে, আর x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের a স্কোয়ার, এটা হয়ে গেল b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে আমরা কি করবো, a মানে হচ্ছে এই অংশটা, b মানে হচ্ছে এই অংশটা, তো x প্লাস 5x প্লাস 1/3yz ইন্টু 5x মাইনাস 1/3yz, এটা আমাদের হয়ে গেল উৎপাদক। ঠিক আছে, এখানে দেখো দুটি দেওয়া আছে, যে কোনো একটি আমাদের সমাধান করতে হবে। তো উত্তর লিখে আমরা কি হলো, এই অংশটা লিখে দেবো। ঠিক আছে, উত্তর এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, নির্ণয়ের সমাধান হচ্ছে বা নির্ণয় উৎপাদক হচ্ছে এটা। নেক্সট প্রশ্ন 4 নম্বর দেখে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর। এখানে 4-এর 1 নম্বর দেখে দেওয়া আছে, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় দেওয়া হলো। ঠিক আছে, এখানে দেখো বিষয় দেওয়া আছে আর প্রাপ্ত নম্বর দেওয়া আছে শতকরা। ঠিক আছে, বাংলায় পেয়েছে শতকরা 15, ইংরেজিতে পেয়েছে শতকরা 20, অঙ্কে পেয়েছে শতকরা 30, পরিবেশে পেয়েছে শতকরা 15, শারীরিক শিক্ষা ও হাতের কাজ সেখানে পেয়েছে শতকরা 20। এবার বলা হচ্ছে কি, এই তথ্যটির পাইচিত্র তৈরি করো ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় মান লেখো। ঠিক আছে, এখানে যে তথ্যটি দেওয়া আছে এই তথ্যটি থেকে একটি বৃত্ত
পায়চিত্র তৈরি করে একটি বৃত্ত কলার কেন্দ্রীয় মানগুলো লিখতে হবে। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের এই তথ্যটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমরা একবার তথ্যটা নিয়ে নিচ্ছি, তাহলে আমরা অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা আমরা ছকের মধ্যে করেছি, তোমরা চাইলে কিন্তু পরপর লিখতে পারো। ঠিক আছে, যেমন এটা হচ্ছে আমাদের বিষয়। ঠিক আছে, এগুলো হচ্ছে বিষয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রাপ্ত নম্বর। যেমন বাংলায় প্রাপ্ত নম্বর কত, 15। ঠিক আছে, অর্থাৎ 100-র মধ্যে 15 পেয়েছে, তাহলে 15 মানে 100-র মধ্যে 15 মানে কি, এখানে আমরা ভগ্নাংশ করছি। ঠিক আছে, প্রাপ্ত নম্বর ভগ্নাংশে কত হবে, 100-র মধ্যে 15। ঠিক আছে, তো কাটাকুটি করলে কি হবে, 5 দিয়ে কাটলে হবে 3 5 15, আর নিচে 5 20 100, তো 3 এর 20 হবে। এবার 3 এর 20টাকে আমাদের করতে হবে কি, কেন্দ্রীয় কোণ, মানে 360 ডিগ্রির মধ্যে এটা কত আছে সেটা বের করতে হবে। ঠিক আছে, একটা বৃত্তের কেন্দ্র মান কত, 360 ডিগ্রি হয়। ঠিক আছে, 360 ডিগ্রি, সুতরাং 360 ডিগ্রি ইন্টু এই যে 3 এর 20। ঠিক আছে, তো যদি কাটাকুটি করি, এই 0 0 কেটে যাবে, আর 2 দিয়ে 36 কাটলে কত হবে, 18 হবে। ঠিক আছে, তো 3 18 54 হয়, তো 54 ডিগ্রি আমরা পেয়ে গেলাম কার, বাংলা। ঠিক আছে, বাংলা বিষয়ের কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 54 ডিগ্রি। এরপর হচ্ছে ইংরেজিতে কত পেয়েছে, শতকরা 20, মানে হচ্ছে 100-র মধ্যে 20 পেয়েছে। তো 100 আর 20 কাটাকাটি করলে কত, 5 20 100, সুতরাং 1 5 হয়ে গেল। এবার 336 ইন্টু 1 5, 5 দিয়ে 336কে কাটাকাটি করলে কত হবে, 5 7 35 আর 1 36, 5 2 10, 72 ডিগ্রি হবে। ঠিক আছে, তো ইংরেজিতে আমরা কত পেলাম, কেন্দ্রীয় কোণের মান 72 ডিগ্রি। এরপর হচ্ছে অঙ্কে কত পেয়েছে, 30, মানে 100-র মধ্যে 30, তো 100-র মধ্যে 30, এখান থেকে 0 0 কেটে গেলে কত হবে, উপরে থাকবে 3, নিচে থাকবে 10, তো 3 এর 10। এবার 336 ইন্টু 3 এর 10, তো এখান থেকে এই 0 0 কেটে যাবে, সুতরাং থাকবে হচ্ছে 36 ইন্টু 3। ঠিক আছে, 36 আর 3, তো 36 থেকে 36 3 গুণ করলে কত হয়, 3 6 18 8 হাতে 1, 3 3 9 10, অর্থাৎ 108 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কের কেন্দ্রীয় মান আমরা পেলাম 108 ডিগ্রি। এবার হচ্ছে পরিবেশে পেয়েছে কত, 15 100-র মধ্যে, তো 100-র মধ্যে 15, এটাকে কাটাকুটি করলে 5 দিয়ে কত হবে, 3 5 15, আর 5 20 100, অর্থাৎ 3 এর 20 হবে। তো 336 ইন্টু 3 এর 20 হবে, এখান থেকেও 0 0 কেটে যাবে, আর 2 দিয়ে কাটলে কত হবে, 36 হবে, 18 হবে, 18 2 36, তো 3 18 54 হয়ে গেল। তো 54 ডিগ্রি পেলাম পরিবেশের। ঠিক আছে, পরিবেশের কেন্দ্র মান হচ্ছে কত, 54 ডিগ্রি। এরপর শারীর শিক্ষা ও হাতের কাজ, সেখানে কত পেয়েছে, 20 পেয়েছে। তো 20-র মধ্যে 100-র মধ্যে 20, মানে হচ্ছে 1 5 হয়ে গেল। তো 336 ইন্টু 1 5, কাটাকুটি করলে কত হবে, 5 7 35 আর 5 2 10, সুতরাং 72 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবারে এই যে কোণগুলো আমরা পেলাম, শারীর শিক্ষার ক্ষেত্রে 72 ডিগ্রি হয়েছে, পরিবেশের ক্ষেত্রে কত পেলাম, 54। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে হচ্ছে 108, ইংরেজিতে 72, আর এটা হচ্ছে 54 বাংলার ক্ষেত্রে। এবারে এই কোণগুলোকে আমাদের এই বৃত্তের মধ্যে কিন্তু দেখাতে হবে। প্রথমে তোমরা কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্ত আঁকবে। ঠিক আছে, এরকম একটা বৃত্ত এঁকে নেবে। তারপর কি করবে, এই যে কেন্দ্র পেয়েছো, কেন্দ্র থেকে স্কেলের সাহায্যে এই একটা তোমরা যে কোনো একটা এরকম একটা এই যে ব্যাসার্ধটা, ঠিক আছে, পরিধি পর্যন্ত এই ব্যাসার্ধটা টেনে নেবে। ঠিক আছে, এই ব্যাসার্ধটা টানার পরে চাঁদার সাহায্যে চাঁদাটা তোমরা এই লাইনে বসাবে। ঠিক আছে, এই লাইনে বসিয়ে এখানে 54 ডিগ্রি কোণটা আঁকবে। ঠিক আছে, 54 ডিগ্রিতে এরকম একটা ফোঁটা দিয়ে নিয়ে তারপরে এইটা কিন্তু এখানে টেনে দেবে। তো এটা হয়ে যাবে কত, 54 ডিগ্রি কোণ হয়ে যাবে। তো 54 ডিগ্রি, এবং এটা লিখবে 54, এবং এটা হচ্ছে আমাদের বাংলার কেন্দ্রীয় কোণ। ঠিক আছে, বাংলা বিষয়। ঠিক আছে, এরপর কি করবে, চাঁদাটা তোমরা এখানে বসাবে, এই লাইনে বসিয়ে এখানে 72 ডিগ্রি কোণ আঁকবে। 72 ডিগ্রি ফোঁটাটা দিয়ে এই লাইনটা টেনে, এটা হচ্ছে 72 ডিগ্রি, এটা হচ্ছে ইংরেজির কেন্দ্রীয় কোণ। এরপর হচ্ছে তারপর চাঁদাটা এই লাইনে বসিয়ে এখানে 108 ডিগ্রি কোণ আঁকবে, এবং এটা হচ্ছে অঙ্ক। তারপরে এই লাইনে বসাবে, বসিয়ে এখানে 54 ডিগ্রি আঁকবে, এটা হচ্ছে পরিবেশ, এবং শেষেটা তোমরা অটোমেটিক কিন্তু এটা 72 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে শারীরিক শিক্ষা ও হাতের কাজের ক্ষেত্রে। ঠিক আছে, হাতের কাজের কেন্দ্রীয় কোণ। তো এরকম করে কিন্তু এটাকে পাইচিত্রের মাধ্যমে কিন্তু তোমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কের সমাধানটা আমরা করে ফেললাম। এরপর দেখো পরের যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে 2 নম্বর দাগে, যে কোনো একটি করতে হবে, হয় তোমাদের পাইচিত্র অঙ্কন করতে হবে, আর নয়তো এখানে একটি তোমাদের সমাপাদ্য দেওয়া আছে। ঠিক আছে, এই অঙ্কনটা করতে হবে, যে কোনো একটি করতে হবে। তো এটা কিভাবে করবে, দেখো একটি রম্বস আর ও এ ডি আঁকো, যার আর এ দেওয়া আছে 8 সেন্টিমিটার ও ও ডি দেওয়া আছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, দুটি এখানে দৈর্ঘ্য দেওয়া আছে দুটি বাহুর। ঠিক আছে, তো কিভাবে করবো, প্রথমে কি দেওয়া আছে, আর এ 8 সেমি দেওয়া আছে। তো আমরা এরকম একটি বাহু প্রথমে স্কেলের সাহায্যে এঁকে নেবো 8 সেন্টিমিটার, এবং নাম দেবো কি, আর এ। ঠিক আছে, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর ও ডি হচ্ছে 6 সেন্টিমিটার। আর একটি বাহু আঁকবো এরকম, ঠিক আছে, 6 সেন্টিমিটার একটা বাহু এখান থেকে এঁকে নেবো, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এবং নাম দিলাম ও ডি। ঠিক আছে, এবার আর এ আর ও ডি, ঠিক আছে, এটাকে আমাদের যখন আমরা, এটা হচ্ছে কিন্তু আমাদের কোণে পরিণত হবে। ঠিক আছে, এখানে কেবল হচ্ছে আর ও এ ডি, এটা হচ্ছে আমাদের আর ও এ ডি, এরকম করে আমাদের চতুর্ভুজটা হবে। সুতরাং আমাদের কি দেওয়া আছে, আর এ দেওয়া আছে 8 সেমি। আর এ মানে দেখো কর্ণগুলো দৈর্ঘ্য, এটা
আর হচ্ছে ওডি, ওডি মানে হচ্ছে এটা, তার মানে কর্ণগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, ঠিক আছে, অর্থাৎ কর্ণগুলো আমাদের আঁকতে হবে। ওকে, তো প্রথমে এটা করার জন্য আমরা কি করব, যে কোনো মাপের এখান থেকে আমরা একটা বড় একটা সরলরেখা নিলাম, ঠিক আছে। এরপর আর এ, এই যে বাহুটা, এই আরসিবি বাহুটা, এখান থেকে আমরা আর নাম দিলাম, ঠিক আছে, আর নাম দিয়ে এখান থেকে এই অংশটা কম্পাসের সাহায্যে মেপে নিয়ে কেটে নিলাম, ঠিক আছে, আর এ, ঠিক আছে, এই অংশটা, এই লাইনটা কেটে নিলাম, ঠিক আছে। তাহলে একটা আমাদের কর্ণ পেয়ে গেলাম আর এ 8 সেন্টিমিটার। এবার কি করব, এই আর এ বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, সমান দুই ভাগে ভাগ করতে হবে। সেটা করার জন্য কম্পাসটা এখানে বসিয়ে, ঠিক আছে, এটা অর্ধেকের বেশি মাপটা নেবে, নিয়ে এদিকে একটা চাপ দেবে এবং এদিকে একটা চাপ দেবে, সেম মাপটা এই আরে বসাবে, আরে বসিয়ে এদিকে একটা চাপ কাটবে, এদিকে একটা চাপ কাটবে, তারপরে এটা কিন্তু এই লাইনটা যোগ করবে, ঠিক আছে, এই লাইনটা। তাহলে এটা আমাদের এই যে এটা দুভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই যে ওডি বাহুটা আছে, ওডি বাহুটাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করতে হবে। তার জন্য ওতে বসিয়ে এটা অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা চাপ কাটতে হবে, এদিকে একটা চাপ কাটবে, ডিতে বসিয়ে এদিকে একটা চাপ কাটবে, এদিকে একটা চাপ কাটবে, তাহলে তাহলে এবং এই লাইনটা আঁকবে, লাইনটা আঁকলে এটা দুটি ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। এবার কি করব, এই এখান থেকে এই অংশটা মাপ নেব, অথবা এখান থেকে এই অংশটা, দুটি কিন্তু সমান, এই মাপটা নিয়ে আমরা এখানে কম্পাসটা বসিয়ে এদিকে একটা, এই বাহুটাকে এখানে কাটবো, নিচে এখানে কাটবো, ঠিক আছে। ওকে, কাটার পর এবার কি করব, আর এর নাম এখানে নাম দেবো ডি, এর নাম দেবো হচ্ছে ও, ঠিক আছে, এবং এখানে একটা নাম দিয়ে দিলাম পি। এবার আর ডি ও ডি এ, ঠিক আছে, এ ও, ও আর এই যে বাহুগুলো আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ওডি বাহু বলেছে 6 সেন্টিমিটার, এই যে ওডি বাহুটা আমাদের 6 সেন্টিমিটার হয়ে যাবে, যেহেতু এটা আমাদের অর্ধেক নিয়েছিলাম এই অংশটা, ঠিক আছে, অর্ধেক, আর এটা অর্ধেক, আমরা পুরোটা ওডি মানে এই পুরোটা হয়ে যাবে 6 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা কি লিখব, উত্তর, একটি রম্বস আর ও এ ডি অঙ্কন করলাম, যার আর এ হচ্ছে আমাদের হচ্ছে 8 সেন্টিমিটার অঙ্কন করেছি, আর ওডি 6 সেন্টিমিটার অঙ্কন করেছি, ঠিক আছে। এভাবে কিন্তু এটাকে অঙ্কন করতে হবে তোমাদের। ওকে, তো যে কোনো একটি করতে হবে। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট ম্যাথামেটিক্স সাবজেক্টের। ওকে, একটি কোশ্চেন পেপার সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিও অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করতে পারবে, অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।